নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলা গদ্যের বিবর্তন। এই টপিকটি ইউজিসি নেট বাংলা, WB সেট এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আপনারা যদি এই সকল কম্পিটিটিভ এক্সামের পেড কোর্স নিতে চান তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারেন। আমি এই সকল পরীক্ষার জন্য কোচিং দিয়ে থাকি। সকল ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের ক্লাসে আমরা জানব বাংলা গদ্যের সূচনা কীভাবে হলো, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ প্রমুখ সাহিত্যের দেয় অবদান, সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য এবং এক্সামে আসার মতো গুরুত্বপূর্ণ MCQ ও PYQ। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নোট করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সবার প্রথমে আমরা একটা কথা জেনে নেব যে বাংলা গদ্যের বিবর্তন কিভাবে হলো। বাংলা গদ্যের ইতিহাস মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। প্রাক আধুনিক যুগ, আধুনিক গদ্যের সূচনা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গদ্য সাহিত্যের বিকাশ অর্থাৎ বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ, পরবর্তী নতুন গদ্যধারা বিংশ শতাব্দী। সবার প্রথমে প্রাক আধুনিক বাংলা গদ্য 18 শতক পর্যন্ত। বাংলা সাহিত্যে গদ্যের চলন খুব দেরিতে শুরু হয়। প্রধানত 3 ধরনের প্রাক আধুনিক গদ্য দেখা যায়। মঙ্গল কাব্যের গদ্য ভাষা ব্রজবুলির মিশ্র ভাষা। এটি ছিল ছন্দ ও গদ্যের মিশ্র রূপ, যেমন মুকুন্দরাম, বিজয়গুপ্ত। সাধু ভাষা লম্বা বাক্য, সংস্কৃত বহুল ধারা, যেমন ধর্মসাধনার কথামালা, পুরাণ অনুবাদ। এরপর আসে ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য 1800 থেকে 1818। বাংলা গদ্যযাত্রার আসল সূচনা এখানেই। প্রধান লেখক রামমোহন রায়, ব্রাহ্ম সমাজপত্র, গোসাই বাবার কথা, প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল, যাকে বাংলার প্রথম উপন্যাস বলা হয়। আধুনিক বাংলা গদ্যের মূল স্থপতির কথা এবারে আসা যাক। তা বলা হয়ে থাকে এই ব্যক্তিত্বটি হলেন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলা গদ্যের স্বচ্ছতা, যুক্তি, সংক্ষিপ্ত বাক্য, সহজবোধ্যতা এনে সম্পূর্ণ নতুন রূপ দেন। তাঁর অবদানের বৈশিষ্ট্য সরল, দ্বন্দ্বমুক্ত, ছন্দমুক্ত, পরিষ্কার গদ্য, যুক্তি নির্ভর বক্তব্য, সামাজিক সংস্কারের ভাষা, গদ্য প্রায় প্রাঞ্জলতা, শিক্ষিত মধ্যবিত্ত ভাষার ভঙ্গিকে প্রতিষ্ঠা করা। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো বর্ণপরিচয়, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস। এবার আসা যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গদ্যের পরিপূর্ণ রূপকার। তিনি বাংলা গদ্যকে শিল্পগদ্য হিসেবে প্রতিষ্ঠা করেন। তাঁর গদ্যের বৈশিষ্ট্য ভাবগম্ভীর, অলঙ্কারমণ্ডিত, রীতিবর্ণনা শৈলী সমৃদ্ধ, উপন্যাস গঠনের মাধ্যমে গদ্যের বিস্তার প্রধান রচনা। উল্লেখযোগ্য রচনা হল দেবী চৌধুরানী, আনন্দমঠ, কপালকুণ্ডলা। রবীন্দ্রনাথ গদ্যের আধুনিকতা। রবীন্দ্রনাথ বাংলা গদ্যকে আরও নমনীয় করেন। কথোপকথন ধর্মী রীতি, ছোট গল্পের শিল্পসত্তা প্রবন্ধে মানবতা ও দার্শনিকতার প্রধান রচনা। তার অজস্র উল্লেখযোগ্য রচনা রয়েছে, তবে কয়েকটি আমরা উদাহরণ আপাতত জন্য নিতে পারি। সেটি হলো গল্পগুচ্ছ, সভ্যতার সংকট, শিক্ষার মিলন। এবার আসা যাক বিংশ শতকের গদ্য। নতুন লেখনী ও দৃষ্টিভঙ্গি প্রমথ চৌধুরী। চলিত ভাষায় গদ্য সবুজপত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহজ মানবিক গদ্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি নির্ভর গদ্য। মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব বসু মনস্তাত্ত্বিক ও সামাজিক রচনায় অত্যন্ত সিদ্ধহস্ত ছিলেন। সৈয়দ মুজতফা সিরাজ, মহাশ্বেতা দেবী রচনার বৈশিষ্ট্যই হল আধুনিকতা ও বাস্তবতা। বাংলা গদ্যের বিবর্তনের সারসংক্ষেপ পর্ব বৈশিষ্ট্য প্রধান লেখক প্রাক আধুনিক সাধু ভাষা, অনুবাদ রামমোহন, প্যারীচাঁদ। আধুনিক সূচনা গদ্য সরল গদ্যর বিদ্যাসাগর। গদ্যের শিল্পরূপ উপন্যাস গঠন। বঙ্কিমের আধুনিকতা ও যথাযথ উপন্যাসের শিল্পরূপ গঠনের বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। মানবতাবাদ
পরবর্তীকালে লেখকদের রচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। রবীন্দ্রনাথ বিংশ শতকের বাস্তবতা মনস্তত্ত্ব, শরৎচন্দ্র বিভূতিভূষণ এই পর্যায়েরই পরবর্তী লেখকগণ। এবার কয়েকটি পরীক্ষায় আসতে পারে, তা ইউজিসি নেট হোক, ডাব্লিউবি সেট হোক, অথবা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউই হোক, যে প্রশ্নগুলি আসতে পারে আমি আপনাদেরকে তুলে ধরছি, একটু নোট করে রাখুন। প্রশ্ন হলো, বাংলা গদ্যের প্রধান 3 পর্ব কী? প্রাক আধুনিক গদ্য, আধুনিক সূচনা ও আধুনিক গদ্য, নতুন ধারার গদ্য। বাংলা আধুনিক গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কী? প্রথমবার বাংলা গদ্যের স্বচ্ছ বিবৃতিমূলক রূপ তৈরি হয়, গদ্যের ভিত্তি মজবুত হয়। বঙ্কিমচন্দ্রের গদ্যের বৈশিষ্ট্য কী? অলঙ্কারমণ্ডিত ভাষা, ভাবগম্ভীর রীতি, উপন্যাসের গঠনশৈলী। বিদ্যাসাগরের গদ্যে কোন বৈশিষ্ট্য সবচেয়ে লক্ষণীয়? যুক্তি নির্ভরতা, সংক্ষিপ্ত ও স্পষ্ট রূপ। গল্পগুচ্ছ কার রচনা এবং কেন গুরুত্বপূর্ণ? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বাংলা ছোট গল্পের পূর্ণতা এই গ্রন্থেই দেখা যায়। শরৎচন্দ্রের গদ্য কেন জনপ্রিয়? সহজ ভাষা, মানবিক আবেগ, গ্রামীণ জীবনের সজীব চিত্রণ। সবুজপত্র কোন গদ্যধারার উদাহরণ? চলিত ভাষার গদ্যধারার উদাহরণ। বাংলা গদ্যের প্রধান উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল, লেখক প্যারীচাঁদ মিত্র। রবীন্দ্রনাথের গদ্যে কোন 2টি প্রধান বৈশিষ্ট্য দেখা যায়? মানবতাবাদ ও দার্শনিকতা। বাংলা গদ্য কবে সাধু ভাষা থেকে চলিত ভাষায় আসে? প্রমথ চৌধুরীর নেতৃত্বে বিংশ শতকের শুরুতে। বিভূতিভূষণের গদ্য কেন অনন্য? তাঁর রচনা প্রকৃতি নির্ভর, শান্ত এবং কবিত্বময় বর্ণনা। আধুনিক গদ্য বলতে কি বোঝেন? যুক্তিভিত্তিক, কথোপকথনধর্মী, ব্যক্তি সংবেদনশীল গদ্য। বাংলা গদ্য দেরিতে বিকশিত হলো কেন? কাব্যপ্রধান ধারা, সংস্কৃত নির্ভরতা এবং গদ্যের চর্চার অভাব। সভ্যতার সংকট কোন ধরনের গদ্য? প্রবন্ধ। বঙ্কিমচন্দ্রকে শিল্প গদ্যের স্থপতি বলা হয় কেন? তিনি উপন্যাস ও রচনাশৈলীর মাধ্যমে গদ্যকে শিল্পরূপ দেন। ব্রজবুলি কি? এক ধরনের মিশ্র ভাষা, বৈষ্ণব পদাবলিতে ব্যবহৃত হয়। প্রাচীন গদ্যের প্রধান বৈশিষ্ট্য কী? সাধু ভাষা, দীর্ঘ বাক্য, সংস্কৃত নির্ভরতা। আজ আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করলাম। পরবর্তী দিনে আমরা বাকি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, যেগুলো ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হতে পারে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। আমি যথাযথ উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আপনাদের তরফ থেকে ভালো রেসপন্স পেলে আমার চেষ্টা থাকবে আমি পরবর্তীকালে শুধুমাত্র নেট, সেট আর কলেজ সার্ভিস কমিশনের জন্যই একটি আলাদা করে টেলিগ্রাম চ্যানেল ওপেন করব, যেখানে শুধুমাত্র এইসব ব্যাপারেই আলাপ আলোচনা থাকবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।